ব্রিটিশ দম্ভচূর্ণ করে আকাশি সাদার উৎসব। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট ও অ্যাঞ্জো লাউতারোর গোলে অবিশ্বাস্য কামব্যাক। Un genio the winner is Argentina. This is how Argentina wins. Messi is the best, Messi is the boss. বন্যা কেড়ে নিয়েছে কক্সবাজারের 43,000 কৃষকের জীবিকার ভরসা। ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন চায় ক্ষতিগ্রস্তরা। বীজ ও চারা সরবরাহের উদ্যোগ। পানি গন্ধ ঘোলা পানি খাইলে পোলা পানির অসুখ হয়ে যায়। সিটি কর্পোরেশন বলে ওয়াসার দোষ, ওয়াসা বলে সিটি কর্পোরেশনের দোষ। বিশুদ্ধ পানির তীব্র সংকট রাজধানীর পূর্ব রামপুরায়। ময়লা পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ওয়াসা সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় ক্ষোভ, দ্রুত সমাধানের আশা। এবং ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের দফায় দফায় বিমান হামলা, নিহত 35। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত, আলোচনার সম্ভাবনা নাকচ তেহরানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। ব্রিটিশ স্তম্ভ চূর্ণ করে আকাশি সাদার উৎসব। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির জোড়া অ্যাসিস্ট এবং অ্যাঞ্জো লাউতারোর চোখ ধাঁধানো গোলে অবিশ্বাস্য কামব্যাক আলবিচেলেস্তেদের। 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও 2-1 গোলে জয় ছিনিয়ে নেয় স্ক্যালোনির দল। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। একই ভেন্যু, একই গল্প, কিন্তু প্রতিপক্ষ আলাদা। আটলান্টায় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডের বিপক্ষে 8 মিনিটের ব্যবধানে 2 গোল আর্জেন্টিনার। থ্রি লায়নদের অপেক্ষা বাড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল। কখনোই সেমিফাইনালে না হারের রেকর্ড নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। তবে আটলান্টায় ম্যাচের শুরুতেই উত্তাপ। 3 মিনিটের মধ্যেই জোড়া ফাউল করে আর্জেন্টিনা। তবে রেফারি সদয় আলবিসেলেস্তে খেলোয়াড়দের প্রতি। প্রথমার্ধে বিরক্তিকর ফুটবল খেলে দু দলই। একে অপরকে ফাউল করায় মনোযোগ ছিল বেশি দু দলের খেলোয়াড়দের। প্রথমার্ধে 19 ফাউলের 12টি করে আর্জেন্টিনা, অন্যদিকে 7টি ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই পোস্টে কোনো শট নিতে পারেনি। 1966 বিশ্বকাপের পর এই প্রথম দেখা মিলল এমন দৃশ্য। বিরতির পর ফিরেই দারুণ কিছু আক্রমণে ইংল্যান্ডের ডিফেন্স কাঁপিয়ে দেয় আর্জেন্টিনা, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না লিওনেল মেসির দল। 55 মিনিটে অবশেষে ভাঙে ডেডলক, লিড পায় ইংল্যান্ড। মর্গান রজার্সের অ্যাসিস্টে গোল করেন অ্যান্থনি গর্ডন। এগিয়ে গিয়ে কৌশলে পরিবর্তন আনে ইংল্যান্ড। গোল করার পরিবর্তে রক্ষণে বেশি মনোযোগ দেয় থ্রি লায়ন্স। এটাই শেষ পর্যন্ত কাল হয় টুখেল বাহিনীর। এই সুযোগে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। 69 মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল আলবিসেলেস্তে। নিকো গনজালেজের হেড রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ড। 76 মিনিটে জোড়া আক্রমণ আর্জেন্টিনার, দুইটাই সেভ করেন থ্রি লায়ন গোলকিপার পিকফোর্ড। মুহুর্মুহু আক্রমণ করে যায় আর্জেন্টিনা, কিন্তু এরপরও কৌশলে পরিবর্তন আনেনি ইংল্যান্ড, যার খেসারত তারা দেয় 85 মিনিটে। ডিবক্সের বাইরে থেকে নেয়া দারুণ শটে গোল করে সমতা আনেন এনজো ফার্নান্দেজ। ম্যাচের যোগ করার সময়ে আবারও ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে সেখান থেকেই বল নিয়ে দারুণ এক ক্রস দেন লিওনেল মেসি। জায়গা মতো ছিলেন বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। লিড নেয় আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়ে আটলান্টা স্টেডিয়াম। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতা আনতে পারেনি ইংল্যান্ড। ফলে 2-1 গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। ফুটবলে শেষ বাঁশি বাজার আগে শেষ বলে কিছু নেই। ইংল্যান্ডের অতি রক্ষণাত্মক কৌশলের কারণেই 60 বছর পর তাদের বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্নটা আর পূরণ হলো না। আর যে মাঠে আর্জেন্টিনা ইজিপ্টের বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল, সেই ভেন্যুতেই তারা জয় তুলে নিয়ে পা রাখলো আরো একটা বিশ্বকাপের ফাইনালে। টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে আলবিসেলেস্তেরা। আর সেই মঞ্চে তাদের জন্য অপেক্ষায় আছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফাইনালে এবার ফিনালিসিমার উত্তাপ। যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। যেভাবে দলগত পারফরমেন্সে ইংল্যান্ডকে হারিয়েছে আলবিচেলেস্তেরা, স্পেনের বিপক্ষেও শিরোপার মঞ্চেও তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করছেন মেসি লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের রিপোর্ট। Sintiéndome bien, la última Copa América me 1986 বিশ্বকাপে 2 গোল করে
ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন ডিয়েগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনি টিম দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে 2টো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে, আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্সড কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিজিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্তিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে। তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রুদ্ধশ্বাস জয়ে আনন্দে আত্মহারা আর্জেন্টাইন সমর্থকরা শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আটলান্টায় উৎসবে মাতেন তারা। এবার অপেক্ষা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন SM ইকবাল। আটলান্টায় আবারও প্রত্যাবর্তনের গল্প লিখলো আর্জেন্টিনা। এর আগে এই স্টেডিয়ামেই অবিশ্বাস্য এক জয় রচনা করেছিল লিওনেল মেসিরা মিশরের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা মোটেও সহজ ছিল না। 55 মিনিটে গর্ডন যখন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন, তখন কিন্তু এই স্টেডিয়ামে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। কেননা এখানে ইংল্যান্ডের সমর্থক থাকলে পরেও আর্জেন্টিনার সমর্থক বেশি এবং তারা কিন্তু একেবারে চুপসে গিয়েছিল। পক্ষান্তরে তুলনামূলক কম ইংল্যান্ডের সমর্থক থাকলেও তাদের উচ্ছ্বাস, তাদের গগন বিদারী চিৎকারে এই আটলান্টা স্টেডিয়াম যেন এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। তবে আর্জেন্টিনা এবার যেন শেষ মুহূর্তে সবকিছু করার জন্য সব জমে রেখেছে। 7 মিনিটের ঝড়ে কিন্তু লন্ড ভন্ড হয়ে গেছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল হয়তোবা আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে। তবে এনজো ফার্নান্দেজ 85 মিনিটে, লাউতারো মার্তিনেজ 92 মিনিটে তার দুর্দান্ত একটি গোল এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে। Enzo Fernández, un genio de Winner is Argentina. Increíble partidazo. Leo Messi, te amo. This is how Argentina wins. What a cup! We have to suffer. If we don't suffer. ভক্তরা এখন প্রত্যাশা করছেন স্পেনের বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ হবে এবং আর্জেন্টিনা স্পেনকে হারিয়ে ব্যাক টু ব্যাক তারা শিরোপা নিশ্চিত করতে চান। লিওনেল মেসিরা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা তাদের। Cagones, solo los cagones los ingleses. La tienen right. Argentina in the final again, 2-time champion. The best thing I've ever seen. Go Argentina. Me sorprendió, la verdad. Los primeros 80 minutos estaba un poco triste, pero al final. আর্জেন্টিনা তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে 19 জুলাইয়ের ফাইনালে স্পেনের বিপক্ষেও যদি একই পারফর্ম করতে পারে, কে জানে হয়তোবা আরো একটা বিশ্বকাপ উঠতেই পারে লিওনেল মেসির হাতে। আটলান্টা স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপে ফাইনালে ওঠায় উল্লাসে মাতেন বাংলাদেশের সমর্থকরাও। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রিয় দলের খেলা উপভোগ করেন তারা।
মেসির হাতে আরও একটি শিরোপা দেখার অপেক্ষায় আর্জেন্টাইন ভক্তরা। এ যেন রূপকথার এক রাজ্য, আবার যেন কোনো থ্রিলার সিনেমার শেষ দৃশ্য। এভাবেও কি লেখা যায় জয়ের মহাকাব্য? তলানি থেকে উঠে দেশের কোটি আর্জেন্টাইন সমর্থককে উল্লাসে ভাসিয়ে আরও একটি অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে হার শব্দটাই অপরিচিত আল বিসেলেস্তেদের। চলতি আসরেও নেই পরাজয়, সেই বিশ্বাসেই রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন সমর্থকেরা। কিন্তু 55 মিনিটে প্রতিপক্ষের গোলে মুহূর্তেই উৎসবের রং মুছে যায়, উচ্ছ্বাস রূপ নেয় নিস্তব্ধতায়। তখন মনে মনে ছাইড়ে দিছিলাম আর কি, যে ফেসবুকে ঢুকবো না, বাসায় যে চুপচাপ থাকবো আর কি, আশা ছেড়ে দিছিলাম। ইংল্যান্ড যখন একটা গোল দেয় তখন আমি একদম অলমোস্ট ভেঙে চুরে শেষ হয়ে গেছি ভিতর থেকে। তো তারপরও বিশ্বাস ছিল যে আমরা জিতবো, ইনশাল্লাহ এবার আমরা কাপ নিব। পুরা হতাশ হয়ে গেছিলাম আমরা, কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতবো এবং জিতেছি। হার্টবিট অফ হয়ে গেছিল এক পর্যায়ে, তারপর যখন আমরা গোলটা দিছি তখন একটু শান্ত হয়েছি। তবে আর্জেন্টিনা তো জানে কিভাবে ফিরতে হয়। তাদের তো আছে মেসি, মার্টিনেজরা, যারা অসম্ভবকেও সম্ভব করার গল্প লিখতে জানেন। কেপারদের ম্যাচের কথা মনে পড়ে গেছে, যে ওই সেভগুলো ইজি গোলগুলা সেভ দিতেছিল। মানে গোল কি আজকেও জান প্রান্তে ইংল্যান্ডের যে গোল কি, এত ভালো খেলা দেখি নাই। আমরা তো ফ্যান, আমরা তো ইমোশনাল হয়ে গেছিলাম একটা গোল খাওয়ার পরে। ভাবছিলাম ইংল্যান্ড অনেক স্ট্রং টিম, আর গোল দেওয়া হবে না, বাট ওরা নিজেদের মধ্যে বিশ্বাসটা রাখছে আর কি, ওরা পারছে। সেই ভরসার মান রাখলো দলটি। 85 মিনিটে এনজোর চোখ ধাঁধানো গোলে বাদ ভাঙা উল্লাসে সমর্থকেরা। এরপর যোগ করা সময়ে লাউতারোর গোলে রঙিন হয়ে ওঠে রাত। ওদের মেবি এটা একটা প্ল্যান করে আসে যে ফার্স্টে একটা গোল দিবে, এরপর হচ্ছে ডিফেন্স করবে, তখন আরো বাকি গোলগুলো দিয়ে দিবে। 1000% শিওর ছিলাম যে আমরা জিতবো। ওয়ার্ল্ড কাপের যে একটা সারা আকর্ষণ, এটা আজকে মেসি দেখাই দিচ্ছে। শিরোপার খোঁজে এবার প্রতিপক্ষ স্পেন। এমন জয়ের পর আর ভয় নেই তাদের। স্প্যানিশ সমর্থকরাও প্রস্তুত দারুণ লড়াই উপহার দিতে। আর্জেন্টিনা খেলা ভালো, ওনারা মানে যে বিগত 2 ম্যাচ দেখলাম ভালো কামব্যাক করছে, ওনাদের জন্য মানে আর্জেন্টিনা টিমের জন্য শুভকামনা। আর্জেন্টিনা যে ম্যাচ বাইর করে আনছে, এরপরে ফাইনালে আর কারো কোনো টাইম নাই। এই রাত মনে করিয়ে দেয় আর্জেন্টিনা যতক্ষণ থাকে মাঠে ততক্ষণ গল্পের শেষ বাকি থাকে। এবার শেষ অধ্যায়ের অপেক্ষায় আকাশে নীল সমর্থকেরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষাংশে। জুলাই আন্দোলনে এক নারকীয় হত্যাযজ্ঞের সূচনা হয় 24-এর 16 জুলাই। এদিন সারা দেশে ছাত্রদের উপর হামলা চালিয়ে পুলিশ ছাত্রলীগ করেছে পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ নিহত হন 6 জন, আহত হন কয়েক শত। ছাত্রনেতারা বলছেন 16 তারিখ আন্দোলনের বাক বদলের দিন ছিল। এদিন থেকেই নতুন গতি পায় আন্দোলন। উত্তাল জুলাইয়ে 16 তারিখের দিনলিপি তুলে ধরছেন নাজমুস সালেহী। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 14 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। তাৎক্ষণিকভাবে বক্তব্য প্রত্যাহারের দাবি তোলে শিক্ষার্থীরা। রাত থেকে বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে তারা। এক পর্যায়ে মধ্যরাতে হলের গেট ভেঙে রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। ছাত্রলীগের বাধা উপেক্ষা করে তালা ভেঙেই বেরিয়ে আসে সবকটি হলের মেয়েরাও। সেদিনই প্রথম ব্যবহার করা হয় রাজনৈতিক স্লোগান। প্রথমবারের মতো শেখ হাসিনাকে স্বৈরাচারের তকমা দেয় ছাত্র সমাজ। আমরা যে গ্রুপ খুলে আন্দোলনে অংশগ্রহণ করলাম ছাত্রদলের পোর্শন থেকে তুলনামূলক জুনিয়ররা, ওই গ্রুপে আমরা বললাম তোমরা এমন একটা স্লোগান তৈরি করো আজকে রাতেই হাসিনাকে যেন স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করণ যায়। যেই স্লোগান তৈরি করো ওই স্লোগানে যেন স্বৈরাচার শব্দটা থাকে। তৎকালীন জিয়া হল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং ওই সমন্বয় কমিটির সহ সমন্বয়ক রিজভী আলম রাজু ভাস্কর্যে দাঁড়াইয়াই ওই গ্রুপেই স্লোগান দেয়, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, সংযুক্তি করে কে বলেছে স্বৈরাচার। এরপর আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ। 15 জুলাই সকাল থেকে শিক্ষার্থীদের দমনের হুমকি দিতে থাকে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হলো যে আমরা যারা হাসপাতালে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব, যার ফলে ঢাকার কয়েকটা মহানগরী সেখানে যায় এবং তাদেরকে ধাওয়া দেয়
ধাওয়া দিয়ে তাদেরকে বের করে দেয়। 15 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই দিন হল থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগ কর্মীদের। বোনদের উপরে আঘাত করা হয়েছে নৃশংসভাবে এবং তাদের উপরে আক্রমণ করা হয়েছে। তারা সেখানে কিন্তু সকল বাঁধন ছিন্ন হয়ে গেছে। ওই দিন রাতেই প্রত্যেকটি হলে হলে সংগ্রাম শুরু হয় এবং প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় চূড়ান্তভাবে। 16 তারিখ সকাল থেকে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ প্রতিরোধ। এদিন সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এলাকায় আবারও হামলা করে ছাত্রলীগ। এই দিনেই নিহত হয় 6 জন। সে সময়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতারা বলছেন, আবু সাইদ ওয়াসিমের মৃত্যু যেন নতুন গতি আনে আন্দোলনের। আবু সাইদের সেই আত্মত্যাগ এবং তার যে বুক টান করে 2 হাত প্রসারিত করে গুলির সামনে এভাবে দাঁড়ানো, এটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য আইকনিক বিষয় এবং পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে শক্ত অবস্থানের ভূমিকা রেখেছিল। এই দুইটা খবর যখন একসাথে পাই আমাদের মিটিং চলাকালীন অবস্থায়, তখন বলছে যে এই মুভমেন্ট আসলে আর এই কোটার মাঝে সীমাবদ্ধ নেই, আমাদের আসলে সামনের দিকে ভাবতে হবে। আসল গণঅভ্যুত্থানের স্পিডটি শুরু হয়েছিল 16 তারিখ, যেটি 15 তারিখের ঘটনার প্রেক্ষাপট থেকে 16 তারিখে শুরু হয়েছিল। 16 তারিখ রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক প্রজ্ঞাপনে বন্ধ করে দেয় দেশের সকল বিশ্ববিদ্যালয়। হল খালি করার নির্দেশনা দেয় প্রশাসন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর 2 বছরেও এই বীর যোদ্ধার স্মৃতি সংরক্ষণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তেমন কোনো উদ্যোগ না নেয় শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর শহীদ আবু সাইদের বাবা মায়ের দাবি, ছেলের হত্যাকারীদের বিচার যেন দ্রুত কার্যকর করা হয়। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। ছেলে হারানোর 2 বছরেও শোক কাটিয়ে উঠতে পারেনি সাইদের বৃদ্ধ মা বাবা। দাবি, দ্রুত ছেলের হত্যাকারীদের বিচারের রায় কার্যকরের। আমার মনটা যে কি আমরা চাক জানি মানুষ দেখা জিনিস না দেখাবো, আমার মনটা কেঙ্গা করে। আমার ছেলে নাই, আমার দুটি থাকি কি না থাকি আমার এটাই মনে পড়ে। নির্মম ভাবে বুকত গুলি করছে, গুলির পর ছেলে পড়ে গেছে, ওদের ঘেরে যেন ফাঁসি কাস্টমে ঝুলাই। আবু সাইদের আত্মত্যাগকে প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে দিতে তার স্মৃতি সংরক্ষণের দাবি জানান সহযোদ্ধা ও সহপাঠীরা। বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন পুলিশের গুলির সামনে, তিনি যদি না দাঁড়াতেন বা শহীদ না হতেন আমরা নতুন বাংলাদেশ পেতাম না। মৃত্যুর আজকে 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তাকে স্মরণীয় করে রাখতে যে ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা রাষ্ট্র কর্তৃক নেবার কথা, সেটি এখনও স্থবির অবস্থায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শহীদ আবু সাইদের স্মৃতি সংরক্ষণে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আবু সাইদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবু সাইদের গেট স্মৃতিস্তম্ভর কাজটাও নতুন করে করব এবং আবু সাইদের নামে একটা হল নির্মাণ করা হবে, সেটা আমার পরিকল্পনার মধ্যে আছে। এই সকল অ্যাক্টিভিটিসগুলো আমরা অ্যালাইভ করে রাখবো, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখতে পারে যে জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদের কি ভূমিকা ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য আজও প্রেরণা আর ইতিহাসের পাতায় লেখা এক চিরজাগ্রত প্রতিবাদের প্রতীক হয়ে আছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমদ আজম খান। এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে রংপুরে আব্দুর রশিদ জীবন এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছি রংপুরে। নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় রংপুরে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস এবং সারা দেশের মতো রংপুরে কিন্তু এই জুলাই শহীদ দিবসকে ঘিরে নানা আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি সকাল ঠিক 10টা বাজার সাথে সাথেই রংপুরের যে জুলাই শহীদ চত্বর রয়েছে সেখানে কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তারা কিন্তু প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেছেন জুলাই বেদিতে এবং এরপরেই কিন্তু আমরা যারা রয়েছেন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে এবং একই সাথে আপামর জনতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু রংপুরের এই জুলাই চত্বরে এসে জুলাই শহীদদের প্রতি কিন্তু তাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা কিন্তু নিবেদন করছেন এবং আমরা দেখছি এই যে মানুষের যে ঢল সেটি কিন্তু নেমেছে সর্বস্তরের মানুষ কিন্তু আজকে আমরা দেখেছি যে রংপুরের এই জুলাই চত্বরে এসে তারা কিন্তু জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তিনি কিন্তু পুষ্পমাল্য অর্পণ শেষে বলেছেন যে
জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। এবং তিনি যেটি বলেছেন যে জুলাইয়ে যারা আসলে শহীদ হয়েছেন, যারা আসলে নতুন একটি দেশের পথকে সুগম করেছেন, যারা নিজের আত্মদান করে এই দেশকে সঠিক পথে নিয়ে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন যে তাদের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আগামীর যে গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশের যে রূপরেখা, সেই রূপরেখা দাঁড় করা হবে। এবং আজকের এই যে জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে কিন্তু নানা আয়োজন রয়েছে, কারণ 2024 সালের জুলাইয়ের এই দিনে কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের সামনে কিন্তু পুলিশের গুলিতে নিহত হন, এবং চট্টগ্রামে কিন্তু ছিলেন ওয়াসিম আকরাম। এই দুইজনের শহীদের মধ্য দিয়ে কিন্তু জুলাইয়ের যে শহীদ, সেই জুলাইয়ে কিন্তু প্রথম শহীদ হন। এবং তাদের স্মরণে কিন্তু আজকে রংপুরে আমরা দেখেছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন রয়েছে। আবু সাইদের যেখানে কবর রয়েছে, আবু সাইদের বাড়ি, সেই বাড়িতেও কিন্তু নানা আয়োজন রয়েছে। তো সব মিলিয়েও এই ছিল রংপুর থেকে সবশেষ। আমরা যাবো চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক। চট্টগ্রামে 2024 সালে সবচেয়ে বেশি যে জুলাই কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত হয়েছে ঠিক নিউ মার্কেটের এই এলাকায়, নিউ মার্কেট চত্বরে, ঠিক তারই পাশে কিন্তু জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। সেখানে সকাল থেকেই নানা সংগঠনের পক্ষ থেকে, পুলিশ প্রধানের পক্ষ থেকে, বিভাগীয় কমিশনার পক্ষ থেকে সেখানে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এবং এই যে আজকের এই দিনে কিন্তু চট্টগ্রামের এই জায়গায় 3 জন শহীদ হয়েছিলেন, ওয়াসিম, শান্ত এবং ওমর, এবং তাদের সেই স্মৃতি রক্ষার্থে কিন্তু এই স্মৃতিস্তম্ভটি অর্থাৎ 36 জুলাই স্মৃতিস্তম্ভ আমরা দেখানোর চেষ্টা করি। আমরা একটু যাওয়ার সময় কিছুক্ষণ পরে কিন্তু এখানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আসার কথা রয়েছে, এবং তিনি এসে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং এর আগে কিন্তু বিভাগীয় কমিশনার এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে ফুল দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা সামনে যাওয়ার একটু চেষ্টা করি, যেখানে আসলে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারাও কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা সেই প্রস্তুতি নিচ্ছে। এখানে সিটি কর্পোরেশনের প্রধান সচিব আশরাফুল আমিন এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতিকার উদ্দিন এবং অভিষেক দাস, যিনি একান্ত সচিব, এবং প্রধান রাষ্ট্র কর্মকর্তা সরু আলমও রয়েছে। এবং তারা কিছুক্ষণ পরে কিন্তু যখন মেয়র মহোদয় এখানে আসবেন, তখন কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং রংপুর থেকে। বন্যার পানি নেমেছে, কিন্তু শুকায়নি কৃষকের চোখের জল। কক্সবাজারে 43,000 কৃষকের কাছে এই বন্যা কেবল ফসল নয়, কেড়ে নিয়েছে জীবিকার ভরসাও। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন। আর কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ও চারা সহায়তা দিয়ে দ্রুত চাষে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 1 বছরের স্বপ্ন ছিল ইসমাইল মাহমুদের। 4 কানি জমিতে 8 লাখ টাকা ব্যয়ে চাষ করেছিলেন 3 ধরনের শাকসবজি, কিন্তু কয়েকদিনের বন্যায় ভেসে গেছে সেই স্বপ্ন। পানি নেমেছে, তবে জমি জুড়ে এখন শুধু পৌঁছে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। কলমি শাক, নারী শাক, পুঁই শাক সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? 8 লাখ টাকা খরচ করছি মাটি থেকে, সবগুলো নষ্ট হয়ে গেছে। ইসমাইলের মতো একই পরিণতি কক্সবাজার সদর, রামু, চকুরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার শত শত কৃষকের। সবজির ভান্ডার খ্যাত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায়। 9 দিন পর পানি নেমেছে, কিন্তু মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি। কমপক্ষে 2-3 লক্ষ টাকার বীজ তেলা নষ্ট হয়ে গিয়ে পানি বন্যা 10 লাখ পর্যন্ত মানে হয় ধান, চাউল, শাক সবজি, মাছ টাছ বেরিয়ে গিয়ে তারা 8-10 দিয়ে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনো মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মেলেনি। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট এড়াতে সরকারের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা। মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখি নাই। অবশ্যই কৃষি কর্মকর্তা এবং যারা কৃষি অফিসার আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমাদের আসলে ত্রাণের দরকার নেই। আমরা সরকারের কাছে চাই যে আমরা যেন খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি।
তবে কৃষি বিভাগের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ চারা সহায়তা দিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কৃষকদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেটি আমার বলা হচ্ছে, যেহেতু আমাদের আমনের এখনও আমাদের সময় আছে, তাদেরকে হচ্ছে আগাম একটু বীজতলা করার জন্য খুব অতি তাড়াতাড়ি আমরা পরামর্শ দিচ্ছি। তথ্য বলছে, এবারের বন্যায় কক্সবাজারের 43,000-এর বেশি কৃষক এবং 4,211 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাবনায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল 2 জনের। সকালে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলার সারাডাঙ্গি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেয়ের লাশ নিয়ে পাবনার সাথিয়ার বাড়িতে ফিরছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনামুখী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চালকসহ 2 জন নিহত হন। আহত হন আরও 4 জন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সবাই সংবাদ আরও থাকছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল, সরানো হলো হাজার হাজার মানুষ। আলজেরিয়ার পুড়ে ছাই বিস্তীর্ণ বনাঞ্চল, আগুনের ধোঁয়ায় ঢুকেছে কানাডা টরন্টোর আকাশ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। রাজধানীর পূর্ব রামপুরায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট। ভোগান্তির পাশাপাশি যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা আর জলাবদ্ধতায় পানি নামতে দেরি হওয়ায় দূষিত হচ্ছে পানি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মসংস্থানগুলোর সমন্বয়হীনতার বছরের পর বছরেও মিলছে না সমাধান। দ্রুত এই সংকট সমাধানের আশ্বাস ওয়াসা এবং সিটি কর্পোরেশনের। রাজধানীর পূর্ব রামপুরার পুরাতন পুলিশ পাড়ি গলি। এখানকার বাসিন্দাদের সকাল শুরু হয় বিশুদ্ধ পানির খোঁজে। কেউ হাতে বোতল, কেউ বা বালতির ড্রাম নিয়ে ছুটছেন পাম্পে। গৃহস্থালী থেকে রান্না, সব কাজেই একমাত্র ভরসা এই পাম্প। স্থানীয়দের অভিযোগ, ওয়াসার যে পানি লাইনে আসে তা দুর্গন্ধযুক্ত। ময়লা সেই পানি ব্যবহারে অনেকেই ভুগছেন স্বাস্থ্য সমস্যায়। এলাকার ভিতরে মনে করেন ময়লা পানি আসে, পানি গন্ধ, ঘোলা পানি খাইলে গোলা পানির অসুখ হয়ে যায়, গাতেরই জানি কি উইডা যায়। সংকটের জন্য দায়ী করা হচ্ছে ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থাকেও। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, দোকানপাট ও বাসাবাড়ি। স্থানীয়রা বলছেন, ড্রেনের নোংরা পানি মিশে যাচ্ছে খাবার পানিতে। অল্প বৃষ্টিতে পানি হয়ে যায়, কারণ রাস্তা ভালো না, ভিতরের লাইন ভালো না, অল্প কিছুতে ময়লা হইলে লাইনটা ডুবে যায়। আমাদের এই রাস্তাটা, ড্রেনের কাজটা, সোয়ারেজ লাইনের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান না হওয়ার কারণে আমাদের এই পানি জমে যায় বৃষ্টি হলে। নিয়মিত পানির বিল ও ট্যাক্স পরিশোধ করেও মিলছে না নাগরিক সেবা। বাসিন্দাদের দাবি, সমস্যার কথা জানানো হলেও এক সংস্থা দায় চাপায় অন্য সংস্থার ওপর। সুয়ারেজটা তো আমার ক্লিয়ার থাকতে হবে, এটা আমার মেইন সমস্যা, যে পানিগুলো সরানোর ব্যবস্থা। আমি ওয়াসার কাছে যোগাযোগ করেছি, সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশন বলে ওয়াসার দোষ, ওয়াসা বলে সিটি কর্পোরেশনের দোষ। সিটি কর্পোরেশনের গাফিলতিতে পানি সরবরাহের সমস্যা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক। যদি কোনো কারণে ড্রেনের পানিগুলো ওয়াসা ঢুকে, তাহলে ধরে নিতে হবে ওয়াসার যে পানি দিয়ে পাইপ দিয়ে পানি যাচ্ছে, সে পাইপটা ফেটে গেছে, সেটা তো ওয়াসাকে করতে হবে। আর দ্বিতীয়ত, যদি আমার সিটি কর্পোরেশনের কোনো কাজের জন্য ওয়াসার পানির কোনো বিঘ্ন ঘটে, সেটা আমরা দেখব। সুয়ারেজ লাইনে অবৈধ সংযোগের কারণে পানিতে ময়লা মিশছে জানিয়ে ওয়াসা বলছে, সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। অবৈধ যে কানেকশন, আমাদের দামি পাইপ, এই পাইপগুলো ওরা রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে লিক করে, বাজে পাই নানির সাথে কানেকশন হয়ে গেছে, কন্টামিনেশনটা, এই কারণে পানির অবস্থা। আগামীতে আমাদের প্ল্যানিং করছি যে সকল কার্যক্রম জনগণকে সম্পৃক্ত করে করব আমরা। দিনের পর দিন ধরে চলা এই অসহনীয় যন্ত্রণার সমাধান চান এলাকাবাসী। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত 35 জন নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। ট্রাম্পের দাবি, সমঝোতা করতে মরিয়া রয়েছে তেহরান। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়েছে তেহরান।
নজিরবিহীন হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। ইরানের বন্দর আব্বাস, চাবাহার সহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর সামরিক ও বেসামরিক স্থাপনায় আবারও দফায় দফায় আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় এ পর্যন্ত ৩০ জনের বেশি নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও তার মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরানের অন্তত ২০টির বেশি ড্রোন এবং ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। অন্যদিকে ইরাকের ইরবিলে মার্কিন কনসুলেট ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে বেশ কয়েকটি ড্রোন হামলা। এমন সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় এয়ার কানাডা, এয়ার ফ্রান্স এবং এজিয়ান এয়ারলাইন্সের মতো বিমান সংস্থাগুলো দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন সমঝোতা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তবে ওয়াশিংটন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইরানকে সংযত আচরণ করতে হবে বলে মন্তব্য তার। এদিকে কূটনীতির মাঠে ওয়াশিংটনের সাথে যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে তবে ইরানেরও সমঝোতা চুক্তি মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই। এমন পরিস্থিতিতে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তেহরান যেন আন্তর্জাতিক উৎস থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে, সেজন্য ইরান, রাশিয়া এবং নাইজেরিয়ার বেশ কিছু ব্যক্তি ও সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সরিয়ে নেওয়া হয়েছে হাজারেরও বেশি বাসিন্দাকে। আফ্রিকার দেশ আলজেরিয়ার চারদিকে শতাধিক দাবানলে পুড়ে গেছে মাইলের পর মাইল ফসলি জমি, মারা গেছে বহু গবাদি পশু। এদিকে স্কটল্যান্ডের হাইল্যান্ডসেও দাবানলে বনাঞ্চল পুড়ে যাওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী। অন্যদিকে কানাডার উত্তর অন্টারিওর দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টোর আকাশ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। ধোঁয়ার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে শহরটি। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। আর্জেন্টিনা ইংল্যান্ড মুখোমুখি হলেই উঠে আসে ফকল্যান্ড যুদ্ধ প্রসঙ্গ। এবারও ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে মাঠের লড়াইয়ে ছিল যুদ্ধের আবহ। দুর্দান্ত জয়ের পর মেসিদের সেলিব্রেশনও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যে ব্যানার নিয়ে উদযাপন করেছে আলবিসেলেস্তারা, সেখানে লেখা ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। তবে ফিফার নিয়ম অনুযায়ী মাঠের ভেতরে এমন রাজনৈতিক স্লোগান বা প্রতীকী দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বকাপ ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের ফাঁকে সাদা একটা কাপড় তুলে কি যেন দেখাতে থাকেন লিসান্দ্রো মার্তিনেজ, লো সেলসো, জুলিয়ানো সিমিওনেরা। তাতে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্টিনাস, অর্থাৎ মালভিনাস বা ফকল্যান্ড আর্জেন্টিনার। এই সেলিব্রেশন নতুন করে মনে করিয়ে দিয়েছে 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের কথা। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী এক যুদ্ধে নেমেছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সে যুদ্ধে ব্রিটিশরা জয়ী হলেও এখনও ফকল্যান্ডকে নিজেদের বলে দাবি করে আর্জেন্টিনিয়ানরা। ফুটবল বিশ্বকাপের মঞ্চে মেসিদের এমন সেলিব্রেশন সে ঐতিহাসিক বিরোধেরই প্রতীক। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করার ম্যাচটাকে ঘিরে বাড়তি রোমাঞ্চ ছিল আর্জেন্টাইনদের মাঝে। পুরোটা সময় যেন ফকল্যান্ডের দুঃসহ স্মৃতি চোখে ভাসছিল যুদ্ধে অংশ নেয়া দেশটির সাবেক সেনাদের। আটলান্টার জয় তাদের সেই ক্ষতে যেন কিছুটা হলেও প্রলেপ দিয়েছে। এটা আমাদের জন্য বিরাট ব্যাপার, এটা আমাদের আবেগাপ্লুত করে তোলে। তাদের মাঝে বোঝাপড়া খুব ভালো। এরকম একটা দলকে হারানো খুব কঠিন। তারা খুবই প্রতিভাবান। আমি এই দলটাকে ভালোবাসি। শুধু এবারই নয়, এর আগেও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে শিরোনামে থেকেছে ফকল্যান্ড যুদ্ধ। আকাশী সাদারা ইংলিশদের হারালে উদযাপনেও সে বিষয়টা তুলে ধরার চেষ্টা করে। তবে ওয়ার্ল্ড কাপ গেমে এমন রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন করায় ফিফার শাস্তির ঝুঁকিও রয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম বলছে, ম্যাচ চলাকালীন বা স্টেডিয়ামের ভেতরে কোনো রাজনৈতিক বা বিদ্বেষমূলক স্লোগান ও প্রতীক দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রিটিশ স্তম্ভচূর্ণ করে আকাশী নীল সাদার উৎসব। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট ও অ্যাঞ্জো লাউতারোর গোলে অবিশ্বাস্য কামব্যাক।
এবং বন্যা কেড়ে নিয়েছে কক্সবাজারের 43,000 কৃষকের জীবিকার ভরসা। ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন চায় ক্ষতিগ্রস্তরা। বীজ ও চারা সরবরাহের উদ্যোগ। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এ সময়ের বাণিজ্যে নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাত আরা যশোয়া। মিসবা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।